রাতে শোবার আগে আমি সিঁড়ির নিচে হ্যারিকেন জ্বালিয়ে রেখে এলাম, কিন্তু ঘুম এলো না। ঘরের জানলা অল্প ফাঁক করে পাশে বই নিয়ে বসে রইলাম, যাতে আওয়াজের সাথে সাথে দেখতে পাই ঘটনাটা কি। কিন্তু কখন চোখ লেগে এসেছে জানি না, হঠাৎ খট করে একটা শব্দ হতে হুড়মুড়িয়ে বাইরে চাইলাম। দেখলাম যা তা অবিশ্বাস্য। আওয়াজ হওয়ার কয়েক মুহূর্ত বাদেই হ্যারিকেনের আলো গেল নিভে। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, সারা শরীর কাঁপছে। শৈবালকে যে ডাকবো সেই অবস্থাও নেই। শুধু বিস্ফারিত চোখে আমি তাকিয়ে আছি বাইরে। কতক্ষণ সময় কেটেছে জানি না। দেখলাম সেই নারী মূর্তি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে সেই বন্ধ ঘরের দরজার সামনে এসে মিলিয়ে গেল। আর তার ঠিক মিলিয়ে যাবার সাথে সাথেই আপনি শুনছেন বইটই স্টোরিজ, কথার ডাকঘর। অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। জীবনের এমন সব সত্যি অভিজ্ঞতার কথা নিয়ে আমাদের এই পডকাস্ট। 1987 বা 88 সাল। এমএ শেষ করে চাকরি বাকরির চেষ্টা চালাচ্ছি, আর সাথে কিছু টিউশন পড়াই। এক বাড়িতে যমজ ভাইকে পড়াই, নাম লালটু আর বিল্টু। বছর 5 পড়ানোর সুবাদে তাদের সাথে একরকম পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তাদের আদি বাড়ি ছিল বাগনান থেকে বেশ ভেতর দিকের একটা গ্রামে। সেই বছর তাদের কাকার বিয়ের নেমন্তন্ন পেলাম। একেবারে 4 দিনের ম্যারাথন, আইবুড়ো ভাত থেকে বউ ভাত। কলকাতার ছেলে আমি, গ্রামের বিয়েবাড়ি দেখার ইচ্ছে অনেক দিনের, সুতরাং এমন সুযোগ হাত ছাড়া করার তো কোনো প্রশ্নই নেই। নির্ধারিত দিনে আমি রওনা হলাম। বিল্টু স্টেশনে আনতে এলো। স্টেশন থেকে ট্রেকারে ঘন্টা 1.5 পথ। পৌঁছে গেলাম দুপুরের খাবারের আগেই। গিয়ে দেখি মাটির তৈরি দোতলা বাড়ি। গ্রীষ্মের দুপুরে মনের আনন্দে পেট পুজো করে সেই ঠান্ডা ঘরে ঘুমোনোর আমেজই আলাদা। বিকেলে উঠে 2 ছাত্র আমায় গ্রাম ঘোরাতে নিয়ে গেল। মাস্টারমশাই বলে সেখানে লোকের ব্যবহারই অন্য। সবাই কি আপ্লুত, কি সম্মান! এইসব বেশ উপভোগ করে রাতে আবার ভরপেট খেয়ে আরামে নিদ্রা গেলাম। পরদিন সেই গ্রাম থেকে আরও বেশ খানিকটা দূরে আরেকটি গ্রামে বরযাত্রী সহযোগে বর যাবে বিয়ে করতে। তার আগে সকালের আচার অনুষ্ঠান বেশ জমেই গেল। বিকেলের দিকে বর চলল বিয়ে করতে, সাথে আমরাও। কনের বাড়ি গিয়ে দেখি সেও এক এলাহি ব্যাপার। বড় উঠোনওয়ালা মাটির বাড়ি, বাড়ির পেছনে বেশ বড় পুকুর, চারপাশে সবজির চাষ। গ্রামে বিকেল আর রাত এই দুইয়ের মধ্যে সন্ধে যে কখন টুক করে হারিয়ে যায় সে বোঝাই যায় না। বিয়ের পর্ব শুরু হতে বাড়ির লোকজন সেখানে ব্যস্ত হয়ে পড়ল, আর কিছু বরযাত্রী যাদের ফিরে যাবার কথা তারা খেতে বসে পড়লাম। গোল বাঁধল। তারপর আমি খেয়ে উঠে অতি কৌতূহলে গ্রাম দেখার সাধে একটু অন্যদিকে গেছি, আর তারই মধ্যে বরযাত্রীর গাড়ি রওনা হয়ে গিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সেই খবর জানার পর সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠল, কি করা যায়। অবশেষে একটি সাইকেল জোগাড় হলো। ঠিক হলো লালটু আর আমি সাইকেলে চেপে বাড়ি ফিরে যাব। এদিকে রাত তখন অনেকটা হয়েছে। ওখানকার গ্রামের রাত 9টাই বেশ রাত। সেখানে তখন ঘড়িতে প্রায় 10:30 বাজে। লালটুর খাওয়া দাওয়া শেষ হলে আমরা রওনা হলাম। সে চালাবে আর আমি বসলাম পিছনের কেরিয়ারে চেপে। গাড়ির রাস্তা, সাইকেলে যেতে সময় লাগবে বেশ অনেকটাই। গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গেলে খানিক কম পড়ে, তাই সেই পথটাই ধরা হলো। গরমকালের রাত, সুন্দর বাতাস বইছে, আকাশে তারা ঝকঝক করছে। সব মিলিয়ে পরিবেশটা মন্দ নয়। আমরা দুজন কথা বলতে বলতে অনেকটা পথই চলে এলাম। প্রথম গ্রাম নির্বিঘ্নে পার করে এসেছি। দ্বিতীয় গ্রাম পেরিয়ে তৃতীয় গ্রাম আমাদের গন্তব্য। দ্বিতীয় গ্রাম যেখানে শেষ, সেখানে একটা রেল লাইনের ক্রসিং। লাইনের ধারে একটা দিকে বেশ কিছুটা ফাঁকা জায়গা। সেখানে ছোট ছোট কবর বানানো দেখা যাচ্ছে দূর থেকে। লালটু আমায় বলল, স্যার আপনি শক্ত করে ধরে বসুন, এইখানটা না খুব জোরে চালিয়ে পার হয়ে যেতে হবে। আমিও খুব চেপে ধরে বসলাম, কিন্তু হলে কি হবে, ভাগ্য দেবতা মনে হয় মনে মনে হেসেছিলেন।
সামনে একটা বড় গাছের গা বেয়ে দেখি একটা আলোর রেখা খেলে বেড়াচ্ছে। ক্রমশ তা বাড়তে লাগলো একটা ল্যাকপ্যাকে মানুষের আকার নিয়ে। সেই গাছের ঠিক আগে আর একটা গাছের নিচে নীল রং করা ছোট ছোট আরও কয়েকটা কবর। সেইখানে এসে আমাদের সাইকেলটা গেল আটকে। লালটু যতই প্যাডেলে চাপ দিক না কেন, চাকা একই জায়গায় ঘুরে যায়, কিছুতেই এগোচ্ছে না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। কেমন একটা ঘোর ধরা গু আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো সেইখানে। আর সেই আলো মানব হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসতে থাকলো আমাদের দিকে। লালটু অস্ফুট শব্দে বলে উঠল, ভূত ভূত। আর আমি বলে উঠলাম, আলেয়া। ভূতের ভয়ে আমার আলেয়ার যুক্তি সেই মুহূর্তে মিলিয়ে গেছে বাতাসে। ইতিমধ্যে সেই আলো মানব আমাদের একেবারে সামনে এসে উপস্থিত। আমার সারা শরীর ভয়ে কাঁপছে। কোনো মতে সাইকেলের ক্যারিয়ার ধরে বসে আছি। আর কিছুক্ষণ এমন চললে নির্ঘাত জ্ঞান হারাবো। লালটু মোটামুটি সাহসী ছেলে। সেই আলো আমাদের চারপাশে ঘুরপাক খেতে শুরু করতে হঠাৎ করে লালটু কোথা থেকে যেন প্রবল শক্তি সঞ্চয় করে প্যাডেলে চাপ দিল। আমি কোনো মতে সেই টাল সামনে নিয়ে লালটুকে শক্ত করে ধরে বসলাম। আমাদের সাইকেল ছুটছে ঊর্ধ্বশ্বাসে, দিক বিদিক জ্ঞানহীন, আর পেছনে সেই আলো মানব। একবার দেখার পর পিছনে ঘুরে দেখার মতো সাহস আমাদের আর নেই। রেল লাইন পার করে যখন গেছি খানিকটা, তখন পেছন থেকে ভীষণ জোরে একটা আকাশ বিদারী শব্দ কানে এলো। কিন্তু ঘুরে দেখার মতো অবস্থায় আমরা আর নেই, কারণ ততক্ষণে লালটু সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়েছে আর দুজনে গিয়ে পড়েছি পাশের এক নয়াঞ্জলিতে। কাদা জল মেখে তখন আমাদের যা অবস্থা, তাতে নিজেদের এক একটি ভূতের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না। সেই সময় সাইকেল টেনে তুলে ওই অবস্থাতেই আমরা হাঁটতে শুরু করলাম। গ্রামে ঢুকতে তখনও বেশ খানিকটা পথ বাকি আছে। এদিকে এই অবস্থায় বাড়ি অবধি যাওয়া ওই রাতের অন্ধকারে বেশ মুশকিল। গ্রামের বাইরের দিকে একটু এগিয়ে এক জায়গায় একটা হাট বসে আর কিছু ঘর আছে। তারপর হাটের শেষে ক্ষেত আর মাঠ পেরিয়ে আরও খানিকটা গেলে বসতি। আমরা ওই হাটের কাছে একটা ঘরে গিয়ে দরজা ধাক্কা দিলাম। একজন সহৃদয় ব্যক্তি আমাদের ভয়ার্ত অভিজ্ঞতা ও করুণ অবস্থার কথা শুনে নাম ধাম জেনে আমাদের সেই রাতটুকু আশ্রয় দিলেন। জামা কাপড় বদলে শুয়ে পড়লেও ঘুম আর কারো আসেনি। পরদিন ভোর 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। হাট পার হয়ে আমরা মাঠের পথ ধরলাম। পাশে ক্ষেত, তখনও আলো ফোটেনি ভালো করে। যেতে যেতে হঠাৎ দেখলাম ক্ষেতের মধ্যে থেকে সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। আবার রাত হোক কি ভোর, ভূত তো ভয়েরই। দেখেই হাত পা ঠান্ডা হয়ে গেল। আমরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার মনে মনে ঠাকুর নাম জপতে লাগলাম। দেখলাম সেই ছায়ামূর্তি ক্রমশ আমাদের দিকেই এগিয়ে আসছে, আর খুব কাছে আসতেই তার ঝড়ের গতিতে আমাদের পার করে মাঠ পেরিয়ে সেই হাটের দিকে যাবার পথে মিলিয়ে গেল। আমরা দুজন একটু নিঃশ্বাস নিয়ে পা চালিয়ে বাড়ি এসে ছেড়ে বাঁচলাম। বেলায় আরও লোকজনকে এইসব ঘটনা বলতে জানা গেল গ্রামের বাইরে ওই ক্ষেতের পাড়ে বাগদিদের বাস। তাদের মধ্যেই একজন সদ্য বিধবা। সে ভোরে হাট বসার আগে গিয়ে ওই চাষিদের থেকে কিছু কম পয়সায় সবজি কিনে নিয়ে আসে। বিধবা বলে সাদা কাপড়ে সব ঢেকে যায়। সমাজে বিশেষত পুরুষদের সামনে মুখ দেখানো ওদের বারণ। আর তাকেই আমরা ভূত বলে ভুল করেছি। শুনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। কেন আমি জানি না। আর রাতের রেল লাইনের ধারে যে আলেয়া ছিল, গ্রামের লোক তাকে ভূত বললেও পড়াশোনা জানা আমি তো জানতাম আলেয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা। শুধু সেই সময় ভূতের ভয়ে সব বোধ বুদ্ধি লোপ পেয়েছিল। শুধু সেই আকাশ ভাঙা শব্দটা কি থেকে হয়েছিল সেইটা কখনো জানতে পারিনি। আপনি শুনছেন বইটু স্টোরিজের বাংলা হরর পডকাস্ট অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। সত্যি অলৌকিক অভিজ্ঞতার কথা নিয়ে আমাদের এই পডকাস্ট। এতক্ষণ যাঁর লেখা পড়লাম তিনি
রতন হাজরা। এরপর যার লেখা পড়ব তিনি পার্বতী দাস। আমাদের বিয়ে এবছর 46-এ পা দিল। আজ আমাদের নিজস্ব একটা বাড়ি আছে, কিন্তু সেই সময়ে মাথার ওপর ছাদ বলতে কিছুই ছিল না বললেই চলে। বাড়ির অমতে বিয়ে করেছিলাম আমরা। আমার স্বামী শৈবাল তখন সদ্য চাকরি পেয়েছে। শ্বশুর বাড়িতে থাকার উপায় নেই। খোঁজ খবর করে একটা বাড়ির একতলা ভাড়া পাওয়া গেল একটু কম টাকায়। আমাদের তখন আর্থিক অবস্থা ভালো নয়, তাই যতটুকু না হলেই নয় এমনভাবেই চলা। যে বাড়িতে থাকতাম সেটা বেশ পুরনো। ওপরের তলায় থাকতেন সেই বাড়ির মালিক ও তার স্ত্রী। তাদের দুজনের বয়সই 50-এর আশেপাশে। একমাত্র মেয়ে বিবাহসূত্রে বিদেশে থাকে, 2-3 বছরে একবারই আসে। তখন এখনকার মতো মোবাইল, ভিডিও কল এসব তো কিছু ছিল না। BSNL এর ল্যান্ডলাইন, আর তাতেই ISD কল আসত। আমরা প্রায় ওনাদের মেয়ের বয়সী ছিলাম বলে কাকাবাবু আর কাকিমা দুজনেই আমাদের খুব স্নেহ করতেন। কিছুদিন থাকতে থাকতেই আমাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। ভাড়াটিয়া আর বাড়িওয়ালার থেকেও বেশি আমরা বাড়ির লোক হয়ে উঠলাম। একতলার উঠোনের পাশের দুটো ঘর আমাদের, আর ঘরের উল্টো দিকে ওপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির নিচে ছিল বাড়ির সকলের জুতো রাখার জায়গা। আমরা ওই বাড়িতে এসে থাকতে শুরু করার বছর 4 বাদে আমাদের ছেলের জন্ম। আমার স্বাদ থেকে শুরু করে ছেলের মুখে ভাত সবই কাকু কাকিমা সযত্নে করেছিলেন। ছেলের যখন 1 বছর বয়স, সেই সময় কাকাবাবু হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন। সেরিব্রাল অ্যাটাকে ওনার ডান দিকটা অবশ হয়ে যায়। ডাক্তার জানায় সেটা আর ঠিক হবে না। বাড়ি শুদ্ধ লোক তখন আমরা অস্থির, কারো মন মেজাজ ভালো নেই। সেই সময় হঠাৎ একদিন গভীর রাতে উঠোনে কেমন যেন হাঁটার শব্দ, দরজার কড়ার শব্দ, যেন কেউ উঠোন পেরিয়ে দরজা খুলে ঘরে ঢুকছে। আমি নিজের ঘরের জানলা দিয়ে দেখলাম কেউ নেই। স্বাভাবিকভাবেই মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম। কিন্তু না, এর পর দিন ঠিক একই রকম আওয়াজ পেলাম, এবং তারপর দিনও। শৈবালকে বলায় বলল নিশ্চয়ই ইঁদুরের উৎপাত হয়েছে, তাদেরই দৌরাত্ম্যে, সুতরাং ওষুধের ব্যবস্থা করা হলো। কিন্তু তাতে কোনো ফল হলো না। না পাওয়া গেল ইঁদুর, না বন্ধ হলো আওয়াজ। আওয়াজটা ঠিক কোথা থেকে এসে কোথায় মিলিয়ে যায় সেটা লক্ষ্য করে বুঝলাম সিঁড়ির পাশের ঘর থেকে শুরু হয়ে চলার শব্দ উপরে ওঠে, আবার খানিক বাদে নিচে নামে, মিলিয়ে যায়। এমন 3-4 দিন কাটার পর হঠাৎ একদিন খেয়াল করলাম যে আমার 1 বছরের ছোট ছেলে রোজ সন্ধ্যের মুখে টলমলো পায়ে একগাল হাসি নিয়ে ওই সিঁড়ির দিকে দরজার কাছে ছুটে চলে যায়। সেখানে বসে হাত পা নেড়ে মুখে আওয়াজ করে, যেন কারোর সাথে সে গল্প জুড়েছে। আমার বেশ ভয় হতে লাগলো। এই সমস্ত ঘটনা এর মানে কি? বিকেল হলেই চারদিকে যতটা সম্ভব আলো জ্বালিয়ে রাখা যায় সেইটাই করতাম। বিনা কারণে ঘর থেকে বেরোতাম না। ছেলে ওদিকে হাঁটা লাগালেই প্রায় দৌড়ে যেতাম ওকে নিয়ে আসতে। কাকিমাকে বললাম, শৈবালকে জানালাম, কিন্তু কেউই এর কোনো হদিশ করতে পারল না। বাড়িতে যে কোনো লোক বা চোর আসে এমন কোনো উপলক্ষ পাওয়া গেল না। ইতিমধ্যে একদিন কাকাবাবুকে দেখাশোনা করতেন যিনি, তিনি বললেন যে কাকাবাবু মাঝে মাঝে হাত পা নাড়াচাড়া করছেন, খুব সামান্য হলেও। ডাক্তারকে খবর দিতে তিনি তো অবাক, এসে দেখে বললেন এটা মিরাকেল। এরপর ধীরে ধীরে কাকাবাবু সুস্থ হতে থাকলেন। আমি একদিন খেয়াল করলাম যে কাকাবাবু যত সুস্থ হয়ে উঠছেন, রাতে সেই আওয়াজের ধারাবাহিকতা কমছে, অর্থাৎ রোজ আওয়াজটা হচ্ছে না। এরপর সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। আর ওদিকে কাকাবাবুও অনেকটা সুস্থ, যদিও হুইল চেয়ারেই দিন কাটত তার। অস্পষ্ট কথা বলতেও শুরু করেছেন। একদিন কথায় কথায় কাকাবাবু বললেন উনি কিছুদিন ধরে রাতে কেউ যেন এসে ওনার শরীরে হাত বুলিয়ে দিত, মালিশ করে দিত। কয়েকবার সেটা অনুভব করেছেন এবং দেখেওছেন, আর দেখতে অনেকটা ওনার মায়ের মতো।
আমার মনের মধ্যে তড়িৎ প্রবাহ বয়ে গেল। তবে কি সেই আওয়াজ? ভয়ে আমার হাত পা ঠান্ডা। শৈবাল আমার কথায় হেসে বলল, আওয়াজ তো বন্ধ হয়ে গেছে, ওসব আমার মনের ভুল। এরপর অনেক দিন ওরম কোনো আওয়াজ না পেয়ে আমিও তাই মেনে নিলাম, এবং সময়ের সাথে ঘটনাটা মাথা থেকে বেরিয়ে গেল। এর বছর দুয়েক বাদে কাকাবাবু আবারও অসুস্থ হলেন, আর এবার ডাক্তার একেবারেই জবাব দিয়ে গেলেন। এরপর আবার একদিন আমি সেই আওয়াজ শুনলাম। এক লহমায় পুরো ঘটনা চোখের সামনে ভেসে উঠল। পরদিন রাতে শোবার আগে আমি সিঁড়ির নিচে হ্যারিকেন জ্বালিয়ে রেখে এলাম, কিন্তু ঘুম এলো না। ঘরের জানলা অল্প ফাঁক করে পাশে বই নিয়ে বসে রইলাম, যাতে আওয়াজের সাথে সাথে দেখতে পাই ঘটনাটা কি। কিন্তু কখন চোখ লেগে এসেছে জানি না, হঠাৎ খট করে একটা শব্দ হতে হুড়মুড়িয়ে বাইরে চাইলাম। যা দেখলাম তা অবিশ্বাস্য। আওয়াজ হওয়ার কয়েক মুহূর্ত বাদেই হ্যারিকেনের আলো গেল নিভে। এক ছায়া মূর্তি, অল্প বয়স, ছিপছিপে সুন্দর চেহারা, মুখে আভিজাত্য, এক কথায় অপূর্ব সুন্দরী, পরনে পাট ভাঙা সাদা থান, সিঁড়ির পাশের সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, সারা শরীর কাঁপছে। শৈবালকে যে ডাকবো সেই অবস্থাও নেই, শুধু বিস্ফারিত চোখে আমি তাকিয়ে রয়েছি বাইরে। কতক্ষণ সময় কেটেছে জানি না। দেখলাম সেই নারী মূর্তি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এসে সেই বন্ধ ঘরের দরজার সামনে এসে মিলিয়ে গেল, আর তার মিলিয়ে যাবার সাথে সাথেই হ্যারিকেনের আলোটা আবার চলে উঠল। আমি একটু বাদে সম্বিত ফিরে পেয়ে কোনো রকমে বিছানায় এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরদিন শৈবালকে বলতে ও হেসে উড়িয়ে দিল। ওপরে কাকিমার কাছে গিয়ে শুনি কাকাবাবু নাকি সকাল থেকে হঠাৎ বলছেন যে মা এসেছিল, কাকাবাবুকে নিয়ে উনি বেড়াতে যাবেন বলেছেন। শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। যদিও কাল রাতে দেখা মূর্তির সাথে কাকাবাবুর মায়ের কোনো মিল আছে কিনা আমার জানা ছিল না, তবুও মন যেমন হয় খারাপটাই আগে মনে হয়। কাকিমা এমন কথাই এমনিতেই চিন্তিত। দিদিকে খবর দেওয়া হয়েছে, সে পরদিন ভোরে এসে পৌঁছবে। তার ব্যবস্থা করা, সব কিছু নিয়েই তিনি ব্যস্ত। তাই এসবের মধ্যে আমি আর কাল রাতে দেখা ঘটনার কথা কাকিমাকে কিছু জানালাম না। সেই দিন রাতে আমি কান খাড়া রেখে শুতে গেলাম। ভোর রাতে সেই আওয়াজ আবার। আমি উঠে জানলা দিয়ে দেখলাম সেই একই দৃশ্য। ছায়ামূর্তি ওপরে চলে যাচ্ছে, আর বেশ কিছুক্ষণ বাদে এবার দেখলাম সেই মূর্তি, আর সাথে সাথে কাকাবাবু। দুজনের মুখ কি উজ্জ্বল হাসিতে ভরা। তারা গল্প করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসছে। আজ দেখলাম তারা আর ভেতরের দরজার দিকে ফিরল না, সিঁড়ি বেয়ে নেমে সদর দরজার দিকে মিলিয়ে গেল। আমার সারা শরীর হিম হয়ে গেল ভয়ে। কাকাবাবুকে দেখে মনের মধ্যে কুভাবনা শুরু হয়ে গেল। সেদিন আর ঘুম এলো না। ভোর ভোরে উঠে একবার ভাবলাম আমি গিয়ে খোঁজ নিয়ে আসি। অত ভোরে গিয়ে ঘুম থেকে তুলে দেওয়া কি ঠিক হবে? না বোধ হয়। তাই আমি গেলাম না, নিজের কাজে মন দিলাম। ঘণ্টাখানেক বাদে, তখন সময় প্রায় 6:30, যিনি কাকাবাবুকে দেখাশোনা করতেন তিনি এসে জানালেন যে কাকাবাবু সাড়া দিচ্ছে না, নাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা তড়িঘড়ি ওপরে গেলাম। ডাক্তার এসে জানালেন যে ভোর রাতে ওই 4টে নাগাদ ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আমি ওই রকম সময়ই ওনাদের সিঁড়ি দিয়ে নেমে বাইরে যেতে দেখেছিলাম। পরদিন দিদি আসার পর সব কাজ হলো। বাড়িতে লোকজন আসা, থাকা, আর এইসবের জন্য বন্ধ ঘরগুলো খোলানো হলো। সেই সময় জানলাম সিঁড়ির পাশের
ওই ঘর ছিল কাকাবাবুর মায়ের। উনি মারা যাবার পর ওই ঘরটা বন্ধই থাকত, প্রয়োজন হয় না বলে। ঘরটা খোলার পর পরিষ্কারের সময় একটা ছবি পেলাম, সেই অবিকল ছায়ামূর্তির মতো। জিজ্ঞাসা করে জানলাম ওটা কাকাবাবুর মায়ের কম বয়সের ছবি। আপনি শুনছেন বইটি স্টোরিজের বাংলা হরর পডকাস্ট অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। আপনিও যদি আপনার সত্যি অলৌকিক অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে চান এবং সকলকে শোনাতে চান, তাহলে আমাদের লিখে পাঠান returas23@gmail.com এই ঠিকানায়। আজ শেষ যার লেখা পড়ব তিনি দেবরাজ দত্ত। এই ঘটনা আমার দাদু এবং তার বন্ধু মণি দাদুর কাছে শোনা। একে ঘটনা বলবো নাকি গল্প সে বিষয়ে আমি নিজেই নিশ্চিত নই, তবু আমি লিখছি। ইন্ডিয়ান রেলওয়েতে গার্ডের চাকরি করতেন দাদু। উনি তখন পোস্টেড ছিলেন কুচবিহারের কাছে একটা ছোট্ট স্টেশনে। মণি দাদু দাদুর বন্ধু। উনি ওখানেই একটা স্কুলে মাস্টারি করতেন, সেখানেই ওদের পরিচয়। তখন সবে সবে ভারত স্বাধীন হয়েছে, তাই অনেক সাহেব সুবোধের জিনিস নিলামে উঠছে, বিভিন্ন আসবাব, বইপত্র, অনেক কিছুই। সেই রকম এক নিলামে দাদু কিনেছিলেন একটি আসবাব, যেটি আসলে বর্তমানের সোফা কাম বেড, একজনের বসার মতো। সুতরাং চেয়ার কাম বেড বা কেদারা বলাই ভালো, কিন্তু তখন ওটা একেবারেই নতুন রকম জিনিস, তাই ওটি ছিল বেশ আকর্ষণীয়। জিনিসটি কেনার পর দাদু জানতে পারেন আসলে সেটি ছিল এক লংম্যান নামক সাহেবের, এবং সেই সাহেব ওই কেদারায় বসেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাহেবের ছেলে বিলেত ফেরত যাবার সময় অন্যান্য জিনিসের সাথে এটিকেও নিলামে তুলে দেন। কেনার পূর্বে এই ইতিবৃত্ত জানা থাকলে দাদু এটি কিনতেন কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু কেনা যখন হয়েই গেছে ফেলে দেওয়া তো যায় না। তাই দাদু সেটি ব্যবহার না করেই ঘরের এক ধারে রেখে দেন। দাদু থাকতেন নিজের কোয়ার্টারে, আর মণি দাদু তারই কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন। রোজ বিকেলে মণি দাদু হয় দাদুর কোয়ার্টারে, না হলে স্টেশনে চলে যেতেন আড্ডা দিতে। মোটের ওপর তাদের নিত্য আড্ডা ছিল বাধ্যতামূলক। দাদুর সাথে মণি দাদুর আলাপ হবার ঠিক পরপর এমনই একদিন মণি দাদু গল্প করতে দাদুর কোয়ার্টারে এসে অন্য সকলের মতোই সেই সাহেবের কেদারার প্রতি আকর্ষিত হলেন। কোথা থেকে দাদু এটা পেল তা জানতে চাওয়ায় পূর্বোক্ত ঘটনার বিবরণ দাদু দিলেন। সাহেব ওই কেদারায় বসে ইহলোক ত্যাগ করেছেন শুনে ততদিন অবধি কেউ ওতে আর বসতে ইচ্ছা প্রকাশ করেনি, কিন্তু মণি দাদু একটু ডাকাবুকো লোক, তিনি এসবের পরোয়া করলেন না। তিনি গিয়ে ওইখানেই আরাম করে বসলেন। আর এই রকমই একদিন মণি দাদু বিকেলে এসেছেন। তখনও দাদুর ফিরতে খানিক সময় লাগবে, তাই তিনি টেবিলে রাখা শার্লক হোমসটা নিয়ে পড়তে বসলেন। খানিকক্ষণ পর হঠাৎ ওনার মনে হতে লাগলো ঠিক শার্লকের মতোই কেউ একজন লম্বা লোক, লং কোট হাতে, চুরুট নিয়ে কেদারার পাশে দাঁড়িয়ে কটমট করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি তাকে ভস্ম করে দেবে উঠে না পড়লে। আর সেই অনুভূতির জেরে মণি দাদু সেদিন ধরপড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে কেউ ছিল না। ইতিমধ্যেই দাদু এসে উপস্থিত হয়েছেন এবং শুনে বললেন, বই পড়তে পড়তে হয়তো কল্পনার জগতে চলে গেছিলেন, তাই অমন মনে হয়েছে। কথাটা খুব অযৌক্তিক নয়, এমনটা অনেক সময়ই ঘটে থাকে আমাদের সকলের জীবনেই, তাই ব্যাপারটা গুরুত্ব পেল না। এরপর আবারও একদিন মণি দাদু কোয়ার্টারে এসে দাদুর জন্য অপেক্ষা করতে করতে ওই কেদারায় বসে ঘুমিয়ে পড়লেন। আর হঠাৎ কেউ যেন ভীষণ জোরে তাকে এক ধাক্কা দিয়ে চেয়ার থেকে সজোরে ঠেলে মাটিতে ফেলে দিল, আর ভীষণ দ্রুত চলতে থাকা নিঃশ্বাস একেবারে কাছেই অনুভূত হলো। কেউ যেন রাগে ফুঁসছে। মণি দাদু ঘেমে নিয়ে অস্থির। পড়ে যাওয়ার শব্দে দাদুর কোয়ার্টারে চাকর ছুটে ঘরে আসতে সেই নিঃশ্বাস কোথায় যেন মিলিয়ে গেল। চাকর তাড়াতাড়ি তাকে তুলে ওই চেয়ারে বসাতে গেলে তিনি আপত্তি করলেন। কোনো ক্রমে অন্যত্র বসে জল খেয়ে ধাতস্থ হলেন। দাদু আস্তে ঘটনাটা শুনে বললেন,
এর আগে কেউ তো ওই কেদারায় বসেনি বা সেই ঘরে কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটেনি, তাই এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তার চেয়ে বরং এই ভালো যে মণি দাদু যেন আর কখনো ওই আরাম কেদারায় না বসেন। বেশ কিছু কাল অতিক্রম হয়ে গেল, সেই চেয়ারে আর কেউ বসে না এবং কোনো অঘটনও ঘটে না। মনের ভুল ভেবে ওনারা ব্যাপারটা খানিক ভুলেও গেছিলেন। একবার শীতের ছুটিতে মণিদাদু বাড়ি গেলেন না, কারণ দাদু, মণিদাদু এবং ওনাদের আরও কিছু বন্ধু সবাই মিলে কোচবিহারে এবং তার আশেপাশে বেড়াতে যাবে ঠিক হলো। তারা সবাই বেরিয়ে দাদু এবং মণিদাদুর বাড়িতে দুদিন কাটিয়ে তারপর ফিরে যাবেন। সেই বন্ধুদের মধ্যে মণিদাদুর এক তুতো ভাই ছিল। সে খানিক গোয়ার বাক্যবাগিস এবং ভীতু প্রকৃতির ছেলে ছিল, হয়তো বয়স খানিক অল্প বলেই এমনটা। তারা যেদিন ফিরল সেদিন রাতে আমার দাদুর কোয়ার্টারে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। মণিদাদুর সেই ভাই খিদের তাড়নায় সবার আগে খাওয়া শেষ করে আড্ডায় যোগ দিল। তারপরে যখন সবাই খেতে গেল সে একলা রইল এবং ক্লান্তির কারণে সেই সাহেবের কেদারায় বসে ঘুমিয়ে পড়ল। বিশেষ করে উল্লেখ্য, সেই কেদারার ইতিবৃত্ত সে জানত না। জানলে বসার দুঃসাহস করত কি না সে আমার জানা নেই। যাই হোক, জানত না বলেই সে নিশ্চিন্তে নিদ্রা গেল। সবাই যখন গল্প করতে করতে তাদের রাতের আহার সারছে, এমন সময়ে পাশের ঘর থেকে মণিদাদুর সেই ভাইয়ের পরিত্রাহী ভয়ার্ত চিৎকারে সবার খাওয়া মাথায় উঠল। তার আটকে যাওয়া গলার শব্দে হেল্প 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 চিৎকার শুনে সবাই হুড়োমুড়ি করে ঘরে এসে দেখল তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখ রক্তাক্ত, তার হাত দুটো নিজের গলায় টিপে ধরা, প্রাণপণে তা ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে ছটফট করতে করতে। সবাই দৌড়ে গিয়ে তার হাত দুটো সরিয়ে কোনো মতে তাকে শান্ত করলো। ধাতস্থ হতে তাকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছিল, আর সে যা বলল তাতে বাকিরা হেসে উঠলেও দাদু আর মণিদাদু একটু সন্ত্রস্ত হয়ে গেলেন। সে কাঁপা কাঁপা স্বরে বলল, ক্লান্ত ক্লান্ত বোধ করায় চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ বাদে একটা সাহেব, কোট পরা, মাথায় টুপি, হাতে পাইপ, এসে আমায় বলল, এই যে নেটিভ, আমার কেদারায় তুমি কি সাহসে বসেছ? এক্ষুনি উঠে যাও, নাহলে তোমায় পায়ে চেপে মেরে ফেলবো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, কোথা থেকে এলেন? আর আমি যার বাড়ি তার কেদারায় বসেছি, আপনার কথায় উঠেই বা যাবো কেন? সেই শুনে সে আরও রেগে গিয়ে বলল, মূর্খ নেটিভ, আমার মুখে মুখে কথা, আমি জন লংম্যান, এই কেদারা আমার নিজের হাতে বানানো, এখানেই আমি 50 বছর ধরে বিশ্রাম করি। আমি বললাম, ফালতু কথা বলার জায়গা পান না, আপনি এ বাড়িতে ঢুকলেন কোথা দিয়ে বলুন তো? যেই না বলা সেই সাহেব আমায় মাটিতে ফেলে দু হাতে আমায় গলা টিপে ধরলো, বলল, আমি এখনই তোকে মেরে ফেলবো। মনে মনে সে কি জোর চেপে ধরছিল। আমি চিৎকার করছি, সে বলছে, আজ থেকে 3 দিনের মধ্যে তুই মরবি, অবধারিত আমার হাতে মরবি। আর এইসব বলে না মিলিয়ে গেল। সবটা প্রবল উদ্বেগের সাথে এক নাগারে বলে সে থামলেও তার নিঃশ্বাসের দ্রুততা তখনও থামল না। বাকি 3 বন্ধু তো একেবারে হেসে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু দাদু আর মণিদাদু চিন্তিত, কারণ লংম্যান সাহেবের নাম দাদু আর মণিদাদু ছাড়া সেখানে আর কারোর জানা ছিল না। এবং এই কথা যে ওই ভাই আর কারো কাছ থেকে শুনে থাকবে সেই সুযোগও নেই। মণিদাদু তার সেই ভাইকে শান্ত করে আশ্বস্ত করলেন যে এরম কিছু হবে না, তার প্রাণ সংশয়ের কোনো কারণ নেই, কারণ তারা তো এই বাড়িতে থাকবেন না। আর তাছাড়া ভূত হলো মনের ভুল, ভূত বলে কিছু হয় না। সেই রাতে ওনারা বাড়ি ফিরে গেলেন। এরপর 2 দিন মণিদাদু তার ভাই থাকার কারণে দাদুর বাড়ি এলেন না। দাদুই তার বাড়ি গিয়ে গল্প করে আসত। ইতিমধ্যে বাকি বন্ধুরা ফিরে গেছে। সপ্তাহান্তে মণিদাদু তার ভাইকে নিয়ে কলকাতা ফিরবেন এমনটাই স্থির। ফেরার ঠিক 2 দিন আগেই সেই দিন যেদিন সাহেব ওই ভাইকে মেরে ফেলবেন বলেছিলেন। সেই দিন সকাল থেকে ভাই বেশ ভয়ে ভয়ে, সারাদিন কোথাও যাবে না,
মণিদাদু তাকে অনেক আশ্বস্ত করে কিছু কাজে বেরোলেন আর বলে গেলেন সন্ধ্যের আগেই ফিরে আসবেন। বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে মণিদাদু বাড়ি ফিরে এলেন, আর তার কিছু পরেই আমার দাদু সেখানে গিয়ে হাজির। কিন্তু অবাক হবার বিষয়, মণিদাদু বাড়ি ফিরে ভাইকে দেখতে পেলেন না। ভাবলেন সারাদিন একা বাড়ি বসে আর স্থির থাকতে না পেরে ভয় কাটাতে সে বোধহয় একটু খোলা হাওয়ায় ঘুরতে বেরিয়েছে আশেপাশেই। দাদু আর মণিদাদু তাদের নিত্য আড্ডায় মগ্ন হলেন। ক্রমশ বিকেল গড়িয়ে সন্ধে হলো, ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে গেল, তখনও ভাই আসেনি। ওরা এবার চিন্তায় পড়লেন, খানিক ভয় হতে শুরু করলো। সাহেবের হুমকি মনে পড়ে গেল। তাকে খুঁজতে বেরোতে যাবেন এমন সময়ে দাদুর বাড়ির চাকর হাঁপাতে হাঁপাতে হেসে হাজির। নিঃশ্বাস না নিয়েই সে বলে উঠল, বাবু বাবু শিগগিরই চলুন, মণিবাবুর ভাই এসে কেমন অদ্ভুত আচরণ করছেন বাবু। তার কথা শোনা মাত্র দাদুরা এক মুহূর্ত সময় নষ্ট না করেই দৌড় লাগালেন। পৌঁছে দেখলেন লংম্যান সাহেবের সেই কেদারায় বিস্ফারিত চোখ চেয়ে পড়ে আছে মণিদাদুর ভাইয়ের প্রাণহীন দেহ। ঠোঁটের এক কোণে গোঁজা পাইপ, আর ওপর কোণ দিয়ে বেরোচ্ছে সাদা ফেনা। ডাক্তার দেখে জানিয়ে গেল মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কিন্তু সেই পাইপ সে পেল কোথা থেকে? এখানে আসার আগে সে কোথায় ছিল, কি করছিল, সেই কারণ আর কোনোদিন জানা যায়নি। এই ঘটনার পর দাদু সেই কেদারা বাড়ি থেকে বের করে দেন, এবং এই ঘটনা ভীষণ এক অপরাধ বোধে দাদুকে তাড়িয়ে বেরিয়েছে বহুদিন। কিন্তু মণি দাদু প্রকৃত বন্ধু হিসেবে দাদুর পাশে থেকে গেছিলেন। তিনি এই ঘটনার দায় কখনোই দাদুর প্রতি দেননি। অলৌকিক অভিজ্ঞতার কথা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 10টায়।